ঘড়ির কাঁটা যখন রাত 12টার ঘর ছুঁই ছুঁই, পুরো দেশ যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই মন্ত্রী পরিষদ বিভাগ থেকে নিঃশব্দে জারি করা হলো একটি প্রজ্ঞাপন। আপাত দৃষ্টিতে সাদা কাগজে কালো কালির কিছু সাধারণ প্রশাসনিক শব্দ, কিন্তু এই শব্দগুলোর আড়ালে কি লুকিয়েছিল রাষ্ট্র ক্ষমতার সমীকরণ বদলে দেওয়ার কোনো নীল নকশা? সাধারণ মানুষের চোখে এটি কেবল একটি নোটিশ হতে পারে, কিন্তু অনুসন্ধানী দৃষ্টিতে এটি ছিল একটি সাজানো তাসের ঘর, যার প্রতিটি চাল অত্যন্ত সূক্ষ্মভাবে দেওয়া হয়েছে। এই একটিমাত্র কাগজ দেশের রাজনৈতিক অঙ্গনে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন এক ভয়াবহ ঝড়ের জন্ম দিয়েছে, যার ঝাপটা রিক্টার স্কেলে মাপা অসম্ভব। প্রজ্ঞাপনের মূল কথা, ত্রয়োদশ জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুপস্থিতিতে তার সাংসদীয় দায়িত্ব পালন করবেন নির্দিষ্ট কিছু মন্ত্রী। কিন্তু এখানেই দানা বাঁধছে আসল রহস্য। সবচেয়ে সংবেদনশীল এবং ক্ষমতাধর দপ্তরগুলো, প্রতিরক্ষা মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ এবং সশস্ত্র বাহিনী বিভাগ, এগুলোর সাংসদীয় কার্যক্রম দেখভালের বিশাল ভার ন্যস্ত করা হয়েছে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কাঁধে। প্রশ্ন জাগে, এই ক্ষমতার বিকেন্দ্রীকরণ কি সদিচ্ছা থেকে, নাকি পর্দার আড়ালের ষড়যন্ত্র সফল করার কোনো প্রাথমিক ধাপ? খবরটি চাউর হতেই চারদিকে কানাঘুষা আর গুঞ্জন। প্রশ্ন উঠছে তীব্রভাবে, একজন নির্বাচিত প্রধানমন্ত্রী দেশের সার্বভৌম সংসদের অধিবেশনে অনুপস্থিত থাকবেন কেন? এই অনুপস্থিতি শব্দটির গভীর অর্থ আসলে কি? সাবেক সংসদ সদস্য গোলাম মৌলা রনির তীক্ষ্ণ পর্যবেক্ষণ যেন কোটি মানুষের মনের সংশয়কেই ভাষা দিয়েছে। তিনি বিস্ময় আর ক্ষোভ মেশানো কণ্ঠে প্রশ্ন তুলেছেন, প্রধানমন্ত্রীর অনুপস্থিতি বলতে কি বোঝায়? হোয়াট ডু ইউ মিন বাই প্রাইম মিনিস্টার্স অ্যাবসেন্স? বাংলাদেশের সাংসদীয় ইতিহাসে কোনোদিন প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এভাবে অনুপস্থিত থাকেননি। তার দায়িত্ব অন্য কাউকে দেওয়া হয়নি। অথচ নতুন এই সরকার এসব কি শুরু করেছে? রনি সাহেব তার স্বভাব সুলভ ভঙ্গিতে একটা পুরানো প্রবাদ আওড়েছেন, আয়রন রনি এত ভালো, কিন্তু ভালো নারী নগে। এই লোকজ প্রবাদের আড়ালেই কি লুকিয়ে আছে আগামী দিনের রাজনীতির সমীকরণ বদলানোর এক সংকেত? রাজনীতি বিশ্লেষকরা এই পুরো ঘটনাটিকে নিছক প্রশাসনিক আদেশ হিসেবে দেখছেন না। তাদের দৃষ্টিতে বর্তমান সরকারের ভেতরে সালাউদ্দিন আহমেদ মূলত একজন ডি ফ্যাক্টো প্রধানমন্ত্রী বা অঘোষিত সরকার প্রধান হিসেবে আবির্ভূত হয়েছেন। একটু গভীরভাবে পর্যবেক্ষণ করলেই এর অকাট্য প্রমাণ মিলবে। কাগজে কলমে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হলেও সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী বিষয়গুলোতে শেষ কথা বলছেন তিনি। এই যে জুলাই জাতীয় সনদ এবং গণভোট নিয়ে এত বড় আইনি বিতর্ক চলছে, যা মূলত আইন মন্ত্রণালয়ের একচ্ছত্র এখতিয়ারভুক্ত বিষয়, সেখানেও সরকারের হয়ে মূল বয়ানটি দিচ্ছেন এই সালাউদ্দিন আহমেদ। দর্শক, ক্ষমতার এই জটিল অঙ্ক এবং পর্দার আড়ালের অন্ধকার কাহিনীগুলো আপনাদের সামনে তুলে ধরতে আমাদের টিম দিন-রাত কাজ করে যাচ্ছে। এই ইনভেস্টিগেটিভ ডকুড্রামার পরবর্তী অংশে আমরা ফাঁস করব কিভাবে একজন মন্ত্রীর হাতে রাষ্ট্রের সমস্ত কলকাঠি চলে যাচ্ছে। এই চাঞ্চল্যকর তথ্যগুলো মিস করতে না চাইলে এখনই আমাদের চ্যানেল নিউজ বিডি লাইভ সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন। সত্য উন্মোচনের এই লড়াইয়ে আপনারাই আমাদের শক্তি। এমনকি নবনির্বাচিত সংসদের শপথ গ্রহণ না করার পেছনে যে মূল কারিগর, তিনিও নাকি এই শক্তিশালী মন্ত্রী। তাকে দেখলেই মনে হয় তিনি এখন আইন, তিনি স্বরাষ্ট্র এবং তিনি সরকারের অলিখিত নীতি নির্ধারক। কিন্তু একজন মানুষ কিভাবে এত দ্রুত ক্ষমতার শীর্ষে আরোহণ করলেন? এটি কি কেবল তার মেধা, নাকি এর পেছনে রয়েছে কোনো বড় মাস্টার মাইন্ডের অদৃশ্য হাত? সালাউদ্দিন আহমেদ এই অসীম ক্ষমতা এবং দায়িত্বগুলো এমনি এমনি বা কেবল কারো দয়ায় পাননি। তার রাজনৈতিক এবং প্রশাসনিক প্রোফাইল অত্যন্ত ভারী। তিনি একজন সাবেক বিসিএস ক্যাডার আমলা, সাবেক প্রতিমন্ত্রী এবং অত্যন্ত ঝানু একজন রাজনীতিবিদ। শুধু তাই নয়, আইনাঙ্গনে এবং সংবিধানের মারপেচেও তার মেধার বিশাল দখল রয়েছে। কিন্তু দর্শক, আজ সবচেয়ে বড় এবং ভয়ের প্রশ্নটি হলো, তার এই অসামান্য মেধা, প্রশাসনিক দক্ষতা এবং বর্তমান এই অসীম ক্ষমতা তিনি আসলে কার পক্ষে ব্যবহার
ব্যবহার করছেন? তিনি কি জনগণের পক্ষে কাজ করছেন, নাকি জনগণের আকাঙ্ক্ষার বিপক্ষে দাঁড়িয়ে সিস্টেমকে ম্যানিপুলেট করছেন? এই প্রশ্নটি আরো জোরালোভাবে সামনে এসেছে গণভোট ইস্যুটিতে তার সাম্প্রতিক ভূমিকার কারণে। যে জুলাই সনদের পক্ষে এদেশের প্রায় 70% মানুষ হ্যাঁ ভোট দিয়ে নিজেদের রায় স্পষ্ট করেছে, সেই বিশাল জনমতের বিরুদ্ধে গিয়ে তিনি যেভাবে আইনি মারপেচে পুরো বিষয়টিকে আটকে দেওয়ার চেষ্টা করছেন, তাতে তার মেধার প্রয়োগ নিয়ে জনমনে চরম হতাশা তৈরি হয়েছে। ক্ষমতার দম্ভ সাধারণ মানুষের অধিকার আর সংবাদপত্রের স্বাধীনতাকে পিষ্ট করছে। একজন সাবেক আমলা এবং ঝানু রাজনীতিবিদ হিসেবে সালাউদ্দিন আহমেদ হয়তো ভালো করেই জানেন রাষ্ট্রের কলকাঠি কিভাবে নাড়তে হয়, কিন্তু 5ই অগস্টে সেই রক্তস্নাত নতুন বাংলাদেশে দাঁড়িয়ে, যেখানে হাজারো প্রাণ বিসর্জন দেওয়া হয়েছে স্রেফ বৈষম্য আর স্বৈরাচারের অবসানের জন্য, সেখানে 70% ম্যান্ডেটকে বৃদ্ধাঙ্গুলি দেখানোটা কতটা যে বুমেরাং হতে পারে, সেটা কি তিনি বা তার দল ভুলে যাচ্ছেন? ক্ষমতার এই নগ্ন কেন্দ্রীকরণ আর দম্ভ আগামী দিনে এই সরকারকে কোন ভয়াবহ খাদের কিনারায় নিয়ে দাঁড় করায়, সেটাই এখন দেশের সচেতন মহলের সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয়। ক্ষমতার দম্ভ এবং ভিন্ন মতের প্রতি চরম অসহিষ্ণুতা কিভাবে একটি রাজনৈতিক দলের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে, তা বুঝতে হলে সালাউদ্দিন আহমেদ ইস্যুতে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাগুলোর দিকে একটু নজর দেওয়াই যথেষ্ট। একটু ভেবে দেখুন, এই তো কিছুদিন আগের কথা, যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রকাশ্যে অশালীন ভাষায় গালিগালাজ করা হয়েছিল, তখন কিন্তু দেশে কাউকে তার চাকরি হারাতে হয়নি, কাউকে অন্ধকার প্রকোষ্ঠে যেতে হয়নি। কিন্তু আজ এই তথাকথিত মুক্ত বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বেলায় আমরা যা দেখছি তা কেবল অবিশ্বাস্যই নয়, বরং চরম লজ্জাজনক। নিজের ব্যক্তিগত কম্পিউটারে স্বরাষ্ট্রমন্ত্রীর একটি ছবি স্রেফ একটি অশালীন নামের ফোল্ডারে সেভ করে রাখার মতো ঠুনকো অজুহাতে প্রথম আলোর মতো দেশের শীর্ষ সংবাদ মাধ্যমের একজন সাংবাদিককে চাকরি হারাতে হয়েছে। সাংবাদিকতার ইতিহাসে এর চেয়ে বড় প্রহসন আর কি হতে পারে? এটি কি কোনো রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁস ছিল, নাকি এটি ছিল কেবল ব্যক্তিগত আক্রোশ চরিতার্থ করার একটি মাধ্যম? এখানেই কিন্তু এই পর্দার আড়ালের ষড়যন্ত্র থেমে নেই। ক্ষমতার দম্ভ কতটা অন্ধ হতে পারে তার আরেকটি নগ্ন প্রমাণ আমাদের সামনে আসে সোশ্যাল মিডিয়ার একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে। ভাবুন তো, আপনি ফেসবুকে একটি ইভেন্ট দেখলেন যা কেবল একটি ব্যঙ্গচিত্র বা ক্যারিকেচার। আপনি কৌতূহল বশত সেখানে গোয়িং অপশনে একটি ক্লিক করলেন, আর এই সামান্য কারণেই আপনার ক্যারিয়ার ধ্বংস হয়ে গেল। ঠিক এটাই ঘটেছে বেসরকারি কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একজন কর্মকর্তার সাথে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের একটি ব্যঙ্গচিত্র সম্বলিত ইভেন্টে অংশ নেওয়ার মহা অপরাধে তাকে সরাসরি বরখাস্ত করা হয়েছে। এই যে ক্ষমতার এমন পাশবিক অপব্যবহার, এটি কি স্রেফ বিচ্ছিন্ন কোনো ঘটনা, নাকি এটি একটি সাজানো নীল নকশা যার লক্ষ্য হলো পুরো জাতির মুখে কুলু পেটে দেওয়া? অনেকেই প্রশ্ন করেন, এই যে ক্ষমতার নগ্ন প্রদর্শন, এটা কি বর্তমান রাজনৈতিক দলটির জন্য নতুন কোনো বিষয়? ইতিহাস কিন্তু অন্য কথা বলে। আজ থেকে প্রায় 16 বছর আগে 2010 সালের একটি ঘটনার কথা স্মরণ করলে বিষয়টি জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তখন ক্ষমতায় ছিল অন্য দল, কিন্তু আচরণের কোনো পরিবর্তন কি আমরা দেখেছিলাম? 16 বছর আগে বেগম খালেদা জিয়া তার ফেসবুকে একটি পোস্ট দিয়ে তৎকালীন সরকারের চরম দলীয়করণের তীব্র নিন্দা জানিয়েছিলেন। সেই পোস্টের নিচে একজন সাধারণ সচেতন নাগরিক একটি কমেন্ট করেছিলেন, যা আজকের 2026 সালে এসেও এদেশের রাজনীতির জন্য এক অমোঘ এবং নির্মম সত্য। সেই নাগরিক লিখেছিলেন, ম্যাডাম, আপনারাও আগে একই কাজ করেছেন, মানে ঠিক আওয়ামী লীগের মতোই কাজ করেছেন, হয়তো আওয়ামী লীগ একটু বেশি করছে, এই আর কি। 15 বছর আগের সেই একটি সাধারণ কমেন্ট যেন পুরো বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় আয়না। এর সোজা মানে দাঁড়াচ্ছে, ক্ষমতার মোহে অন্ধ হওয়ার এই অসুখ অনেক পুরানো। বিএনপি অতীতেও একই পথে হেঁটেছিল, এবং আজ ক্ষমতায় এসে তারা পুনরায় প্রমাণ করছে যে তারা সেই একই বৃত্তে বন্দী। পার্থক্য শুধু মাত্রায়। অতীতে হয়তো তারা একটু কম ভয়াবহ ছিল, আর এখন নিরঙ্কুশ ক্ষমতা পেয়ে তারা আরো বেশি বেপরোয়া হয়ে উঠেছে। ক্ষমতার এই তাসের ঘর কি তবে এভাবেই টিকে থাকবে? এটাই হলো এদেশের রাজনীতির সবচেয়ে নগ্ন এবং হতাশাজনক বাস্তবতা। ক্ষমতার এই গোলক ধাঁধায় পা দিয়ে প্রতিটি রাজনৈতিক দল যেন একই মুদ্রার এপিছোপিট হয়ে যায়। আসলে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস গভীরভাবে বিশ্লেষণ করলে একটি নির্মম সত্যই বারবার
আমাদের সামনে এসে ধ্রুব তারার মতো দাঁড়ায়। এই হতভাগ্য দেশে ক্ষমতায় যেই আসে সেই মুহূর্তেই তার রূপ বদলে যায়। আমাদের লোকজ কথায় যেমন বলা হয়, যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ, আমাদের রাজনীতির ক্ষেত্রেও এটি ধ্রুব সত্য। স্বাধীনতার এই 54টি বছর পেরিয়ে এসে এতগুলো রক্তক্ষয়ী আন্দোলন, এতগুলো গণ অভ্যুত্থান এবং 5ই আগস্টের মতো একটি ঐতিহাসিক বিপ্লবের পরও এদেশের কোটি কোটি সাধারণ মানুষের বুকে আজ কেবল একটাই আক্ষেপ, একটাই দীর্ঘশ্বাস। আজ আমরা আপনাদের কাছে কেবল একটি সত্য তুলে ধরলাম, যে সত্যটি হয়তো অনেক বেশি তিক্ত, কিন্তু যা এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই।